হিন্দুদের ওপর হামলা বন্ধ করো, না হলে বরবাদ হবে বাংলাদেশ, হুঁশিয়ারি ভারতীয় মুসলিমদের। হাদি হত্যাকাণ্ডে এবার নাম জড়ালো ইউনূসের বিশেষ উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর। ব্যর্থ ট্রাম্পের শান্তি প্রস্তাব, গাজায় ইসরায়েলি হানায় বাড়ছে যুদ্ধের রক্তক্ষয়ী মেঘ। মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই, বাংলা সফরের পরই বার্তা মোদির। ইউনূসের নিয়ন্ত্রণে নেই বাংলাদেশ, দেশটা তালিবানিদের দখলে যাচ্ছে, বিস্ফোরক অধীর চৌধুরী। টাকা জমি দিয়ে বাবরি মসজিদ হবে না, বিধানসভা ভোটে তার নতুন দলের প্রার্থীদের অন্তত 90 আসনে জেতানোর ডাক হুমায়ুনের। বাংলাদেশে ফের হিন্দু হত্যা, ফুঁসছে পশ্চিমবঙ্গ, সোদপুরে বিজেপির অবরোধে নাস্তানাবুদ সৌগত রায়। দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বাড়িতে ধরিয়ে দেওয়া হলো আগুন। বাংলাদেশে হিংসার বলি 7 বছরের শিশুকন্যা, জখম আরও 3। মোদির কবলে চিন্তার ভাঁজ, বাংলাদেশে ইসলামী শাসন নিয়ে জয়ের বিস্ফোরক হুঁশিয়ারি। অধিনায়কত্ব হারাচ্ছেন সূর্যকুমার যাদব, টি-20 বিশ্বকাপের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিসিআই। ব্যাগের মুখ খুলতেই বেরিয়ে এলো শয়ে শয়ে কচ্ছপ, মালদা ডিভিশনে চলন্ত ট্রেনে গ্রেফতার 4 পাচারকারী। গাছে বেঁধে জ্বালিয়ে দিয়েছে, বাংলাদেশে খুন হিন্দু যুবক দীপুর বাবা শিউরে উঠেছেন ঘটনা স্মরণ করে। পুলিশের হেফাজত থেকেও রক্ষা পেলেন না দীপু, তসলিমার কলমে উঠে এলো এক নৃশংস হত্যার চিত্র। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় ভয়ঙ্কর অভিযোগ, অনুষ্ঠানের সঞ্চালক রূপসার। হাদির শেষকৃত্যেও বিশৃঙ্খলা, পরিস্থিতি সামাল দিল সেনা, উপস্থিত থাকলেন অন্তর্বর্তী প্রধানও। দীপু চন্দ্র দাসকে পদত্যাগে বাধ্য করে ধর্মান্ধ জনতার হাতে তুলে দিয়েছিল কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন। মোহন ভাগবতের সভা নিয়ে অনিশ্চয়তা, জরুরি ভিত্তিতে সন্ধ্যায় শুনানি হাইকোর্টে। পুলিশের চোখের সামনেই নিকৃষ্ট জিহাদি উৎসব, বাংলাদেশে দীপু খুনে বিস্ফোরক তসলিমা নাসরিন। অনুপ্রবেশকারীদের আটকাতেই এসআইআর, দেশদ্রোহীরা ওদের পাশে, তোপ নরেন্দ্র মোদির। বাংলাদেশে বিদ্বেষের বিষ, নৈরাজ্যের প্রতিবাদ এপারেও, বিক্ষোভের মাঝে আটকে টিএমসি সাংসদ সৌগত রায়। পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা পছন্দ করেননি মেসি, করেছেন অভিযোগ, বিস্ফোরক স্বীকারোক্তি শতদ্রুর। ধূপগুড়িতে বড় ধাক্কা বিজেপির, মহুয়া গোপের হাত ধরে ডজন ডজন কর্মীর যোগদান, মাস্টার স্ট্রোক তৃণমূলের। অনিশ্চিত বাংলাদেশ ভবন, ওপার বাংলায় ছায়ানট ধ্বংস ও হিন্দু যুবক খুনের প্রতিবাদে গর্জে উঠল শান্তিনিকেতন। ইউনূসের পালাবার দিন ঘনিয়ে আসছে, বাংলাদেশে হিন্দু যুবক খুনে বিস্ফোরক অধীর চৌধুরী। এসআইআরে নতুন অপশন নিয়ে চরম সংঘাত, বিএলওদের কাজ বয়কটের ডাক, উত্তাল নির্বাচন দফতর। মেসির সঙ্গে কুলদীপের সেই গোপন কথা ফাঁস, ভারত সফরে 2 জাদুকরের মিলন মেলায় তোলপাড় নেট দুনিয়া। সিএ এর জেরেই মতুয়ারা এদেশের নাগরিক, এসআইআর আবহে বড় বার্তা মোদির। বাংলাদেশ হিংসার নেপথ্যে আইএসআই এর ঢাকা সেল, নিশানায় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত। 300 কোটির প্রোপাগান্ডা ছবিকে আমি শেষ করব, ধুরন্ধরকে ধূলিসাৎ করার চ্যালেঞ্জ ধ্রুব রাঠির। সরকারিভাবে ভেঙে গেল ইন্ডিয়া জোট, মহারাষ্ট্রে একা লড়ার ঘোষণা কংগ্রেসের। দীপু চন্দ্রের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ, সরকারের বিরুদ্ধে উঠেছে একের পর এক আঙুল। যুব ভারতের ঘটনা নিয়ে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদি। বাংলা সফর থেকে ফিরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ফুটবল প্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা। তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। 75 মিনিটের সভা সারতে হলো মিনিট 15 অডিও বার্তায়। আবহাওয়ার জেরে শনিবার প্রত্যাশা মাফিক মিটল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরের সভা। নানা ইস্যুতে মুখ খুলেছেন তিনি, স্মরণ করিয়েছেন বাংলায় চলা মহা জঙ্গলরাজের কথাও। তবে কলকাতা ছাড়তেই সেই বার্তাতেই নব্য সংযোজন যুব ভারতী কাণ্ড। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মেসি সফরের মাঝে কলকাতার অন্যতম ক্রীড়াঙ্গনে হওয়া উত্তাল পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের দিকেই দায় ঠেললেন প্রধানমন্ত্রী। লিখলেন, গত কয়েক বছরে বাংলার মানুষজন প্রচুর কিছু সহ্য করেছেন, এমনকি বাংলার নারী শক্তির অধঃপতন লক্ষণীয়। পাশাপাশি বাংলার মতো একটি ফুটবল প্রেমী রাজ্যকে শুধুমাত্র তৃণমূলের জন্য কতটাই না অপমানিত হতে হলো, কত ফুটবল প্রেমীদের মন ভাঙল। 23শে ডিসেম্বরের কথা, ভারত সফরের মাঝে সর্বপ্রথম বাংলায় পা রেখেছিলেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। তার আগমন ঘিরে মানুষের মনে বিরাট উন্মাদনা। হাজার হাজার টাকার টিকিট কেটে যুব ভারতীতে মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন বহু দর্শক।
কিন্তু যতটা উচ্ছ্বাস নিয়ে ক্রীড়াঙ্গনে প্রবেশ করেছিলেন তারা, মিনিট খানেকের মধ্যে সেই ছবি একেবারে উল্টে যায়। ক্রীড়াঙ্গনে তৈরি হয় বিশৃঙ্খলা। নেতা মন্ত্রী বিশিষ্টদের ঝাঁকে দেখা যায় না মেসিকে। এই অভিযোগেই প্রথমে স্টেডিয়াম থেকে জলের বোতল ছোড়া হয়, তারপর তুঙ্গে ওঠে পারদ। পরিস্থিতি বেসামাল হতেই নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসিকে দিয়ে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তারপরেই ক্রীড়াঙ্গনের দখল নেয় ক্ষিপ্ত দর্শকরা। এরপরেই ঘটনার জল গড়িয়েছে বহুদূর। ওয়াকিবহাল মহলের ধারণা, শনিবারের সভা থেকে এই নিয়ে রাজ্যের শাসক শিবিরের দিকে আক্রমণ করতে পারতেন মোদি। সেই হামলা তিনি করলেন, কিন্তু অনেকটাই পরে। কুয়াশাই যেন সব বিগড়ে দিল। আরএসএস-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের অনুমতি নিয়ে টালবাহানার অবসান। অনুষ্ঠানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শনিবার সন্ধ্যায় মামলার শুরুতেই রাজ্যের আইনজীবী জানিয়ে দেন অনুমতি মেলের মাধ্যমে যাচ্ছিল না। তাই কলকাতা পুলিশের লালবাজারের রিপোর্ট সেকশনে 9টার মধ্যে উদ্যোক্তারা প্রতিনিধি পাঠালে সেই অনুমতিপত্র পেয়ে যাবেন। আবেদনকারীর আইনজীবীদের মেলেও সেই অনুমতিপত্র পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের আইনজীবীর সঙ্গে সহমত পোষণ করে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, রাত 9টার মধ্যে আরএসএস-এর প্রতিনিধি দিয়ে লালবাজার থেকে অনুমতিপত্র সংগ্রহ করবেন। পাশাপাশি আবেদনকারীর আইনজীবীকেও ইমেলের মাধ্যমে সেই অনুমতিপত্র পাঠাতে হবে। আরএসএস সূত্রে জানা গিয়েছে, শনিবার দিনই শহরে এসেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। এদিন সকালে শিলিগুড়ি থেকে দমদম আসেন তিনি। সংঘ সূত্রে খবর, এদিন কোনো কর্মসূচি না থাকায় সারাদিন কেশব ভবনে কাটিয়েছেন তিনি। রবিবার সায়েন্স সিটিতে শহরের বিশিষ্টজনের উপস্থিতিতে সংঘের শতবর্ষ বিষয়ে ভাষণ ও মত বিনিময়ের কর্মসূচি আছে ভাগবতের। ওই সভার অনুমতি নিয়ে পুলিশের দড়ি টানাটানি শুরু হয়। হাইকোর্টের দ্বারস্থ হয় আরএসএস। সন্ধ্যায় জরুরি ভিত্তিতে শুনানি হয়। এরপর অনুষ্ঠানের অনুমতি পায় আরএসএস। বলে রাখা ভালো, গত 18ই ডিসেম্বর শিলিগুড়িতে পা রাখেন মোহন ভাগবত। সেখানেই জরুরি বৈঠকে অংশ নেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই স্বাভাবিকভাবে এই বৈঠকে রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠছে। তবে সূত্রের খবর, ওই বৈঠকে রাজনীতির প্রসঙ্গে নাকি একটি কথাও ওঠেনি। পরিবর্তে সুস্থ সমাজ গড়ে তোলার বার্তা দেন সংঘ প্রধান। রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে রেখে প্রতিটি মানুষকে সংঘের কাজের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দেন মোহন ভাগবত। জানা গিয়েছে, আসন্ন ভোটে নাকি বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। আরএসএস-এর মাধ্যমে সমর্থন আরও বাড়িয়ে গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করে তোলার পরামর্শও দেন সংঘ প্রধান। রাজ্য সরকারের 100 দিনের কর্মসংস্থান প্রকল্প কর্মশ্রী আগামী আর্থিক বছর থেকে মহাত্মাশ্রী নামে পরিচিত হবে। আজ পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতির পরই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এই নামকরণ শুধু মহাত্মা গান্ধীর উত্তরাধিকার সংরক্ষণ করে না, বরং আমাদের রাজ্য কর্মসূচিকে জনকল্যাণের চেতনার সঙ্গেও সংযুক্ত করে। সরকারের লক্ষ্য হলো আগামী আর্থিক বছরে মহাত্মাশ্রী প্রকল্পের মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা। গত বৃহস্পতিবার সংসদে ভিবিজি রামজি বিল পাশ হয়েছে। এই বিলটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প স্থলাভিষিক্ত হয়ে প্রতি বছর 125 দিনের গ্রামীণ মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেবে। লোকসভায় অনুমোদনের কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় ধ্বনি ভোটে ভিবিজি রামজি বিলটি পাশ হয়। বর্তমান প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম অপসারণ এবং রাজ্যগুলির উপর আর্থিক বোঝা চাপানোর অভিযোগে বিরোধীরা তীব্র প্রতিবাদ জানিয়েছিল। বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সংসদের বাইরে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় এই পদক্ষেপের নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে জাতির পিতাকে একটি কল্যাণমূলক কর্মসূচি থেকে মুছে ফেলার চেষ্টা বলে আখ্যা দেন। এর প্রতিক্রিয়ায় তিনি রাজ্যের কর্মশ্রী প্রকল্পকে মহাত্মা গান্ধীকে সম্মান জানাতে মহাত্মাশ্রী নামে নামকরণের প্রস্তাব দেন। তারপরই জারি হয়ে গেল বিজ্ঞপ্তি। পুনের এক আলোচনা সভায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের একটি মন্তব্য এখন রাজনৈতিক মহলে হট টপিক। প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক যখন প্রশ্ন করেন, দেশের জন্য কি একজন জয়শঙ্করই যথেষ্ট, তখন স্বভাবসিদ্ধ মৃদু হেসে জয়শঙ্কর উত্তর দেন, আপনার প্রশ্নটাই ভুল, দেশে একজন মোদি আছেন। এরপরই নিজেকে হনুমানজির সঙ্গে তুলনা করে তিনি বলেন, হনুমানজি যেমন নিষ্ঠার সঙ্গে রামের সেবা করতেন, তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তেমনই দেশের সেবা করতে চান। জয়শঙ্কর স্পষ্ট করে দেন যে কোনো দেশের উত্থানে নেতৃত্ব এবং সঠিক দৃষ্টিভঙ্গি সবথেকে গুরুত্বপূর্ণ।
গত দশকে ভারতের আন্তর্জাতিক অবস্থান যে শক্তিশালী হয়েছে তার পুরো কৃতিত্বই তিনি মোদীকে দিয়েছেন। কোভিড ভ্যাকসিন, কূটনীতি থেকে G20 সভাপতিত্ব, সবকিছুর মূলে যে প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস কাজ করেছে সে কথা তিনি পুনর্বার মনে করিয়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হনুমানজির প্রসঙ্গ টেনে জয়শঙ্কর নিজেকে নেপথ্যে রেখে মোদীর নেতৃত্বকেই সর্বোচ্চ স্থান দিলেন। বিজেপির অন্দরে এই আনুগত্য ও বিনম্রতা নিয়ে ইতিবাচক চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জয়শঙ্করের এই উত্তর শুনে হল ভর্তি দর্শক করতালিতে ফেটে পড়েন। অনেকেই একে প্রকৃত দলীয় অনুশাসন বলে আখ্যা দিচ্ছেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি এই প্রক্রিয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বহু নাম বাদ পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই আবহে শনিবার নদিয়ার তাহেরপুরে মতুয়াগড়ে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছতে পারেননি। দিল্লি ফিরে গিয়ে অডিও বার্তা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরাসরি SIR এর নাম না করলেও নাগরিকত্ব সংশয় দূর করার চেষ্টা করেন। অডিও বার্তা এবং পরে এক্সে দেওয়া পোস্টে মোদী বলেন, মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের অধিকারেই ভারতে বসবাস করছেন। তাদের নাগরিকত্ব কোনো রাজনৈতিক দলের দয়ায় নয় বলেও দাবি করেন তিনি। মোদীর বক্তব্য, মতুয়া ও নমশূদ্ররা মাথা উঁচু করে এই দেশে থাকছেন কারণ CAA তাদের নাগরিকত্বের অধিকার দিয়েছে। এটা আমাদের সরকারের আইন। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এই সম্প্রদায়ের জন্য আরও কাজ হবে। ভাষণে প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠা প্রসঙ্গে মোদী বলেন, তাকে নয় বরং অনুপ্রবেশকারীদের গো ব্যাক বলা উচিত। তার অভিযোগ শাসক দল এই ইস্যুতে দ্বিচারিতা করছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে দাবি করছে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না, অন্যদিকে SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় মতুয়াদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই দ্বন্দ্বকেই বিজেপি রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে মতুয়া সম্প্রদায় নিজেদের অবস্থান নিয়ে গভীর অনিশ্চয়তায়। একদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্বাস। এই দুই বিপরীত পরিস্থিতির মাঝে তারা কার্যত দোলাচলে। এই প্রেক্ষাপটে মোদীর CAA কেন্দ্রিক বার্তা ভোটের আগে মতুয়াগড়ে কী প্রভাব ফেলে সেটাই এখন রাজনৈতিক মহলের মূল প্রশ্ন। অশান্ত বাংলাদেশ, এই আবহে সর্বক্ষণ কড়া নজর রয়েছে সীমান্তে। কারণ যত তপ্ত হয়েছে পদ্মা পারে ততই আঁচ এসে পড়ছে ভারতের ওপর। সীমান্ত দিয়েই অনুপ্রবেশের ছক কষেছে উগ্রপন্থীরা। এই আবহে সীমান্তে বিরাট কাণ্ড। BSF এর শটান গুলিতে খতম 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী। মেঘালয় এবং বাংলাদেশের সিলেট সীমান্তের কাছে 1260 পিলার লাগোয়া পাড়াইহাট অংশে ঘটনাটি ঘটেছে। নিহত 2 অনুপ্রবেশকারীর নাম আসিকুর এবং মোশাইদ। এরা নতুন মুখ নয়, সূত্রের খবর। ওই অংশে কর্তব্যরত সীমান্তরক্ষীরা এই দুজনকে অনেক আগে থেকেই চেনেন। নানা ছলে বলে এবং কৌশলে এরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে, তবে বারংবার ব্যর্থ হয়ে পালিয়েও গিয়েছে। শনিবারের ছকটা একটু অন্যরকম ছিল। বাংলাদেশ অশান্ত হতেই এই 2 অনুপ্রবেশকারী যেন পায়ে বল পেয়েছে। দলবল নিয়ে সীমান্তের কাছে হাজির হয় তারা। বন্দুক হাতেই কর্তব্যরত সীমান্তরক্ষীদের হুমকি হুঁশিয়ারি দেয়, চেষ্টা করে অনুপ্রবেশেরও। সেই সময় বাধা দেয় BSF। তারপরই চড়ে বাগবিতণ্ডা। আরও দলবল টেনে বন্দুক লাঠি দিয়ে হুমকি দিতে থাকে ওই অনুপ্রবেশকারীরা। এরপর পরিস্থিতি ঠান্ডা করতে গুলি চালায় BSF। বাকিরা পালিয়ে যায়। শুধু গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় ওই 2 জন অনুপ্রবেশকারীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই আসিকুর এবং মোশাইদ নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশের অন্দরে একাধিক জঙ্গি গোষ্ঠী নেতা কমান্ডোদের সঙ্গে ওঠা বসা ছিল তাদের। নাশকতা ছক কষার চেষ্টা করেছে এই পারেও। তবে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।